তো ওকে, আমরা এখন চ্যাপ্টার 11 পড়ব, বায়োটেকনোলজি অথবা জীব প্রযুক্তি। এখানে আমি গুরুত্বপূর্ণ পয়েন্টগুলো বলে দিব, তোমরা নোট করে নিবা এগুলো। এখানে সর্বপ্রথম যে বিষয়টি আছে সেটা হচ্ছে কার্ল এরেকি তিনি কি করেছেন। কার্ল এরেকি তিনি সর্বপ্রথম বায়োটেকনোলজি শব্দটা প্রয়োগ করেন, ঠিক আছে। তারপরে আমরা যদি একটু নিচের দিকে আসি তাহলে আমরা এখানে দেখতে পাবো যে দই তৈরি করা, অ্যালকোহল তৈরি করা, এগুলো হচ্ছে প্রাচীনতম জীব প্রযুক্তি। কোশ্চেন আসবে যে নিচের কোনটি প্রাচীনতম জীব প্রযুক্তি। তো দই তৈরি করা, তারপর হচ্ছে অ্যালকোহল তৈরি করছে প্রাচীনতম জীব প্রযুক্তি। তারপর জিজ্ঞেস করবে আধুনিক জীব প্রযুক্তি কোনটি। আধুনিক জীব প্রযুক্তি কোনটি, সেটা হচ্ছে ছোট ছোট একখণ্ড ভাজক টিস্যু থেকে হাজার হাজার চারা তৈরি করা। আমি বলে নিব যে তোমরা যারা এই চ্যাপ্টারটাতে একদম নতুন, এই 11 নম্বর চ্যাপ্টার একদম নতুন, তোমরা জাস্ট এই চ্যাপ্টারটা একবার পড়ে নিবা। এটা খুবই ইজি, জাস্ট একবার যদি না বুঝেও দুইবার পড়বা, দুইবার না পড়লে তিনবার পড়বা। পড়ার পর দেখবা যে মোটামুটি একটা ধারণা আসছে। এরপর এখান থেকে তোমরা এসে গুরুত্বপূর্ণ পয়েন্টগুলো নিয়ে নিবা। এগুলো আমি এখানে আরও কিছু ইম্পর্টেন্ট তথ্য আমি বাইরে থেকে নিয়ে এসেছি, তো সেগুলো তোমরা নোট করে নিতে পারো। তারপর আসলে জীব প্রযুক্তির পরিধি প্রশ্ন আসবে, এখান থেকে প্রশ্ন তুলে দেয় যে ব্লু টেকনোলজি বলতে কি বোঝায়। ব্লু মানে কি? ব্লু মানে হচ্ছে সাগরের কালার কি, নীল কালার না? তো জলীয় ও সামুদ্রিক প্রয়োগ, এই ক্ষেত্রে আমরা এটাকে মিলিয়ে বলতে পারি যে ব্লু বায়োটেকনোলজি। আবার ধরো জিজ্ঞেস করবে যে গ্রিন বায়োটেকনোলজি এটা কি জিনিস। তো গ্রিন হচ্ছে কি, যে ধরো আমরা যখন শস্য খেতে যাই দেখি না যে ওখানে সবুজ সবুজ ধান ক্ষেত, ঠিক আছে, ধান তো এখনো পাকেনি, এখন তো ধরো ধান লাগাচ্ছে আর কি। তো ধান যখন নতুন নতুন লাগায়, যখন বড় হয় দেখতে সবুজ হয়, তো ওই চিত্রটাকে তোমরা মাথায় দিয়ে মনে রাখতে পারো। তো এই ক্ষেত্রে আমরা, ওটা তো আসলে কৃষিক্ষেত্রের সাথে সম্পর্কিত, সেই হিসেবে আমরা মনে রাখতে পারি যে এটা হচ্ছে কৃষিক্ষেত্রে প্রয়োগের ক্ষেত্রে। তারপর হচ্ছে রেড ও হোয়াইট বায়োটেকনোলজি। একটা জিনিস তোমরা দেখবে যে অ্যাম্বুলেন্স যখন যায় সেখানে একটা প্লাস লেখা থাকে, বিদেশি যে জিনিসগুলো, তো বাংলাদেশে তো ধরো চাঁদের মতো যে চিহ্ন ওটা থাকে। তো রেড আর হোয়াইট যে বায়োটেকনোলজি, দেখবে যে যে অ্যাম্বুলেন্সটা যাচ্ছে সেটা হচ্ছে হোয়াইট কালারের, আর ওটার মধ্যে রেড কালারের একটা চাঁদ দেওয়া থাকে। তো এটা হচ্ছে অ্যাকচুয়ালি এটা হচ্ছে চিকিৎসা ক্ষেত্রের সাথে সম্পর্কিত, ওইভাবে মনে রাখতে পারো। পরে আমরা আসি, ধরো এখানে জীব প্রযুক্তি কি, এখানে একটা সংজ্ঞা দেওয়া আছে, এটা লাগবে না। তারপর এখানে কলাকৌশ প্রযুক্তি, এগুলো লাগবে না। এখান থেকে আসবে যে জীব প্রযুক্তির অবদান অথবা গুরুত্ব, এই বিষয়টা আসবে। এখানে এই যে পয়েন্টগুলো দেখতে পাচ্ছ, এই পয়েন্টগুলো থেকে যে হাইলাইট করা জিনিসগুলো আছে এগুলো আর কি মেনলি আসে কোশ্চেনে, যে বলে দিবে যে জিন প্রযুক্তিতে নিচে জীব প্রযুক্তিতে জীব প্রযুক্তির অবদান অথবা গুরুত্বের ক্ষেত্রে জিন প্রযুক্তিতে কোনটা আছে, বলে দিবে যে কোনটা জিন প্রযুক্তিতে কোনটা অবদান নয়, অথবা নিচের কোনটি জীব প্রযুক্তির অবদান। যদি তিনটা, এখানে যেহেতু তিনটা আছে তো ওরা বলে দিতে পারে কোনটি নয়, ঠিক আছে। তো তোমাকে তিনটাই জানতে হবে, তিনটা যদি জানো তাহলে তুমি আইডেন্টিফাই করতে পারবে কোনটা নয়। এখানে জিন প্রযুক্তিতে সবার আগে যেগুলো দেওয়া আছে, ভাইরাস দেওয়া আছে, তারপর হচ্ছে জিনগত ব্যাধি দেওয়া আছে, তারপর হচ্ছে জিনগত ব্যাধি শনাক্তকরণ ও রোগ নিরাময়, এটা দেওয়া আছে, জীবাণু অস্ত্র তৈরি, এগুলো দেওয়া আছে। তারপর হচ্ছে এনজাইম প্রযুক্তি। এনজাইম প্রযুক্তি কি, এই যে উন্নত এনজাইম উৎপাদন এবং প্রয়োজনীয় দ্রব্য উৎপাদনে এনজাইমের যে ব্যবহার, এই জিনিসটা। তো ওরা এখানে এই জিনিসটা তুলে দেয় জৈব যৌগের উৎপাদন। জৈব যৌগ উৎপাদন এটা এটা হচ্ছে এনজাইম প্রযুক্তির সাথে সম্পর্কিত। তারপর ধরো বলে দিবে কৃষিক্ষেত্রের প্রয়োগ বলে দিবে। তো কৃষিক্ষেত্রের মধ্যে যেটা সবথেকে গুরুত্বপূর্ণ সেটা দেখতে পাচ্ছ যে এখানে রক্ত, তারপর হচ্ছে দুধ ও মলমূত্র থেকে ওষুধ তৈরি করা। এই জিনিসটা তোমরা ঘুলিয়ে ফেলতে পারো, শিল্পক্ষেত্রে যে জিনিসটা আছে সেটার সাথে একটু ঘুলিয়ে ফেলার সম্ভাবনা আছে, তো এই বিষয়টাকে একটু সাবধানে মনে রাখবে। দুধ, রক্ত, মলমূত্র, এটা মনে রাখতে পারো এভাবে যে একভাবে মনে রাখলেই হবে, তুমি এটা তোমাদের মতো মনে রেখো। তারপর চিকিৎসা ক্ষেত্রে ইনসুলিন, ইন্টারফেরন প্রতিষেধক, টিকা। এখানে একটা এক্সট্রা জিনিস আছে যেটা হচ্ছে টেস্ট টিউব বেবি বলে, এটা আর কি মনে রাখবা। এটা একটু বাইরের ইনফরমেশন, এটা বইয়ের মধ্যে নেই। ইনসুলিন, ইন্টারফেরন, তারপর হচ্ছে এগুলো একটু মনে রাখবে। তারপর অ্যান্টিজেন ভিটামিন এগুলো হচ্ছে চিকিৎসা ক্ষেত্রের সাথে, স্বাস্থ্যের সাথে সম্পর্কিত। তারপর যদি বলি শিল্পক্ষেত্রের সাথে কোনটা সম্পর্কিত, শিল্পক্ষেত্রের সাথে সম্পর্কিত হচ্ছে জৈব শক্তি উৎপাদন। জৈব শক্তি উৎপাদন এটা তুমি কৃষিক্ষেত্রের সাথে গুলিয়ে ফেলতে পারো, জিন প্রযুক্তির সাথে গুলিয়ে ফেলতে পারো, তো এটা একটু বিশেষভাবে মনে রাখতে হবে। শিল্পক্ষেত্রের সাথে কোনটি সম্পর্কিত, জৈব শক্তি উৎপাদন এটা সম্পর্কিত। তারপর হচ্ছে অণুজীব থেকে খাদ্য উৎপাদন। এটা কার সাথে সম্পর্কিত, এটা হচ্ছে শিল্পক্ষেত্রের সাথে সম্পর্কিত। জৈব শক্তি উৎপাদন এটাও শিল্পক্ষেত্রের সাথে সম্পর্কিত। তারপর হচ্ছে পরিবেশ রক্ষায় এখানে একটা গুরুত্বপূর্ণ জিনিস আছে যেটা হচ্ছে জিন ব্যাংক, যে আমি এখানে হাত দিয়ে দেখে দিচ্ছি, জিন ব্যাংক স্থাপন করে জীব প্রযুক্তি রক্ষা। এটা হচ্ছে পরিবেশ রক্ষায় জিন ব্যাংকটা আর কি হেল্প করে। তো এটা হচ্ছে এক্ষেত্রে পরিবেশ রক্ষায় জীব প্রযুক্তির যে একটা অবদান, এটা হচ্ছে অবদানটা হচ্ছে জিন ব্যাংক। আর এখানে আমি এক্সট্রা কিছু ইনফরমেশন লিখে রেখেছি, এগুলো ইম্পর্টেন্ট, এগুলো অন্যান্য বইয়ের মধ্যে আছে, অর্থাৎ এই বইয়ের মধ্যে নেই। তো বাইরের ইনফরমেশন তোমরা এটাকে নোট করে রাখো। যেমন ধরো বলে দিবে যে ইকোলাই, এটা থেকে ইথানল তৈরি করা, এটা কোন জীব প্রযুক্তির কোন ক্ষেত্রে অবদান, এটা শিল্পক্ষেত্রে অবদান। তারপর আসে ব্যাসিলাস অ্যামাইলেজ, এটা এখান থেকে অ্যামাইনো অ্যাসিড তৈরি হয়,
এটা কিসের অবদান? এটা হচ্ছে শিল্পক্ষেত্রের অবদান। তারপর ডিটারজেন্ট থেকে অ্যামাইলেজ তৈরি হয়। তারপর টেক্সটাইল থেকে যখন টেক্সটাইলের যে মানে ওয়েস্টেজগুলো ফেলা হয়, তখন সেখানে দেখবে যে প্রোটিয়েজ টাইপের যে পদার্থগুলো আছে, প্রোটিনগুলো আছে, এগুলো পাওয়া যাচ্ছে। দুগ্ধ শিল্পে এটা কি হবে? দুগ্ধ শিল্পে হচ্ছে লাইপেজ এনজাইম, এগুলো বের হয়। তারপর উদ্ভিদ টিস্যু কালচার। এখানে কালচার বলতে একটা জিনিস আছে, সেটা হচ্ছে নার্চার। নার্চার মানে যে শব্দটা আর কি আমরা পড়ি, সেটা হচ্ছে নার্চার মানে পালন করা। একটা শিশু যখন ছোট থাকে তখন আমরা তাদেরকে লালন পালন করে বড় করি, এটাকে নার্চার বলা হয়। কালচারটাকে নার্চার বলা হয়, আবার নার্চারটাকে কালচার বলা হয়। এটা মনে রাখতে পারো। কালচার মানে হচ্ছে মানে যে কচি যে টিস্যুগুলো আছে, এগুলোকে আমরা যখন লালন পালন করে বড় একটা উদ্ভিদে পরিণত করার চেষ্টা করি। এবং মানে ওই যে একটু পরে পাবা টটিপোটেন্সি আর কি, মানে প্রত্যেকটা এখানে আমি আসছি জিনিসটাতে, মানে প্রত্যেকটা উদ্ভিদকে আস্তে আস্তে যে বড় করা হয়, সেটাকে যেন মানে সম্পূর্ণ মানে তার যেন 100% দিয়ে সে একদম সম্পূর্ণরূপে সে বিকশিত হতে পারে, এমনভাবে তাকে বড় করা আর কি। তো ওইভাবে ওইটার জন্য আসলে হচ্ছে টিস্যু কালচার, এটার যে একটা ক্ষেত্র আছে আমাদের পড়ালেখার বিষয়, এই জিনিসটা। তারপর ধরো হচ্ছে আমেরিকান বিজ্ঞানী মর্গ্যান নামে একজন বিজ্ঞানী আছেন, যিনি বলেছেন যে প্রত্যেকটি সজীব উদ্ভিদ কোষেরই একটি পূর্ণাঙ্গ উদ্ভিদে পরিণত হওয়ার অন্তর্নিহিত ক্ষমতা আছে, যেটাকে বলা হয় টোটিপোটেন্সি। ওকে, টোটিপোটেন্সি বলা হয়। তো এটাকে তুমি মনে রাখবা কীভাবে? টোটিপোটেন্সি মানে বুঝতে পারবা যেটা হচ্ছে অন্তর্নিহিত জিনিস। অন্তর্নিহিত মানে হচ্ছে মানে ভিতরে ভিতরে থাকে আর কি। তো আসলে মানে দেখবা যে যারা মরে যায় মানুষ, যেসব মানুষ মরে যায়, তারা আসলে কথা বলতে পারে না, মানে তাদের কথাগুলো তাদের মধ্যেই থেকে যায়। তো ওইভাবে আমরা মনে রাখতে পারি যে সে ব্যক্তি মরে গিয়েছে। তো মানে মর্গ্যান, ওইভাবে আর কি মনে রাখতে পারি। তারপর হচ্ছে এই প্রক্রিয়ায় ক্ষুদ্র অংশ ব্যবহারের মাধ্যমে পূর্ণাঙ্গ উদ্ভিদ তৈরি করা হয়, এর জন্য একে মাইক্রোপ্রোপাগেশন বলে। এই প্রক্রিয়ায় ক্ষুদ্র অংশ ব্যবহারের মাধ্যমে পূর্ণাঙ্গ উদ্ভিদ তৈরি করা হয়, এর জন্য একে মাইক্রোপ্রোপাগেশন বলে। মাইক্রোপ্রোপাগেশনকে ক্লোনও বলা হয়, যেখানে তুমি দেখতে পাবা মাইক্রোপ্রোপাগেশনকে ক্লোনিং প্রযুক্তিও বলা হচ্ছে, এখানে ক্লোনিং প্রযুক্তিও বলা হচ্ছে একে। তারপর হচ্ছে টিস্যু কালচারের উদ্দেশ্যে মাতৃ উদ্ভিদ হতে পৃথকীকরণ অংশকে এক্সপ্ল্যান্ট বলে। এটাও মাথায় রাখবা যে এক্সপ্ল্যান্ট কাকে বলে জিজ্ঞেস করবে নিচে কোনটি এক্সপ্ল্যান্ট, অথবা মানে এটা মনে রাখবা আর কি, মাতৃ উদ্ভিদ থেকে পৃথকীকৃত অংশ সেটাকে বলে এক্সপ্ল্যান্ট। অনুচারও বলা হয়, মানে কালচার পদ্ধতির মাধ্যমে উৎপাদিত নতুন চারাকে বলা হয় কি বলা হয়, সেটাকে বলা হবে অনুচারা বা প্ল্যান্টলেট। প্ল্যান্টলেট মানে কি, ওই টিস্যু কালচার পদ্ধতির মাধ্যমে উৎপাদিত নতুন যে অনুচারা, সেটাকে এটা বলা হয়। তারপর হচ্ছে জার্মান উদ্ভিদ বিজ্ঞানী, যার নাম হচ্ছে গোট্টেলিয়াবে হ্যাবারল্যান্ডেট, কে মানে উনি হচ্ছে টিস্যু কালচারের জনক। এটা খুব আসে, ঠিক আছে, এটা খুব আসে আর কি। তো প্রশ্ন করবে যে নিচে কে হচ্ছে টিস্যু কালচারের জনক, তো লিখে দিবে গোট্টেলিয়াবে হ্যাবারল্যান্ডেট। এখানে আসছে যে ধরো ইনভিট্রো কালচার। ইনভিট্রো মানে হচ্ছে কি, ভিট্রো মানে কি মনে হবে যে ভিতরে, আসলে কিন্তু ভিতরে না। ইনভিট্রো মানে হচ্ছে যা দেওয়া আছে এটার উল্টাটা, এভাবে মনে রাখবা। ইনভিট্রো মানে হচ্ছে বাহিরে, হ্যাঁ, আর আর ভিভো মানে হচ্ছে কোষের ভিতরে। এই বিষয়ে আরেকটা ইনফরমেশন আছে, আমি তোমাদেরকে একদম লাস্টের পেজে দেখাই। লাস্টের পেজে তোমাকে একটা আরেকটা ইনফরমেশন আছে, যেখানে দেখতে পাচ্ছ যে কাঁচো পাত্রে, যে গবেষণাগারে কাঁচ পাত্রে কালচার করাকে ইনভিট্রো কালচার বলা হয়। এটা একটু মাথায় রাখতে হবে। এটা একদম লাস্ট পেজে পাবা, এই যে দেখো চ্যাপ্টার শেষ, হ্যাঁ, চ্যাপ্টার শেষের এই আগের পৃষ্ঠা, এখান দিয়ে এই বিষয়টা দিতে পারবা। এখানে কিছু জিনিসপত্র আছে, যেমন ধরো টিস্যু কালচারের গবেষণাগারে কয়টি কক্ষ থাকবে? 3টি কক্ষ থাকবে, এই বিষয়টা একটু এটা এখানে রাখতে পারো। তারপর কি কি শলাগাদি মনে রাখবা, যে স দিয়ে হচ্ছে ধরো সাধারণ কার্যক্রম, তারপর সাধারণ কার্যক্রমের জন্য একটা কক্ষ রাখতে হবে। তারপর হচ্ছে ল্যামিনারি এয়ারফ্লো থাকবে, ইনোকুলেশন চেম্বার থাকবে, এমন জিনিস। তারপর হচ্ছে কালচার ভেসেলে সংরক্ষিত থাকবে, এমন একটা কালচার চেম্বার থাকবে। এগুলো, এই 3টা জিনিস মাথায় রাখবা শলাকা দিয়ে। স দিয়ে হচ্ছে সাধারণ কার্যক্রম, ল দিয়ে হচ্ছে ল্যামিনারি এয়ারফ্লো বা ইনোকুলেশন চেম্বার, আর 3 নাম্বার হচ্ছে কালচারাল চেম্বার, মানে কালচার চেম্বার আর কি, যেটা কালচার চেম্বার বলে আমি লিখে দিচ্ছি এখানে এভাবে। তারপর হচ্ছে টিস্যু কালচারের জন্য প্রয়োজনীয় যন্ত্রপাতি। এখানে অনেক যন্ত্রপাতি দেখবা, যে মাইক্রোটোম, সেকার মেকার, অনেক কিছু আছে, সিকোটিম, এগুলো মনে রাখতে পারো। তারপর হচ্ছে জীবাণুমুক্ত পরিবেশ, মানে যখন তুমি টিস্যু কালচারের জন্য একটা কক্ষ নিলা অথবা একটা জায়গা ফিক্স করলা, তো ওই জায়গাটাতে কিন্তু ময়লা না, মানে জীবাণু জন্ম নেওয়াটা স্বাভাবিক। তো ওই জায়গাটাতে যদি তুমি কচি গাছপালাকে যদি জন্ম করতে দাও, তো ওই জিনিসটা আসলে ওইরকম বাড়তে পারবে না, মানে জীবাণুদের আক্রান্ত হয়ে মরে যাবে, মানে 100% দিয়ে সে বড় হতে পারবে না। এটার জন্য জায়গাটাকে স্টেরিলাইজ করে নিতে হয়। এই যে এখানে দেখতে পাচ্ছ স্টেরিলাইজ কথাটা, স্টেরিলাইজ দেখতে পাচ্ছ, হ্যাঁ। তো কী করতে হবে, মানে ওই যে জায়গাটা আছে, মানে
গরম বায়ু যে ওভেন আছে, গরম বায়ু ওভেন তো জানো অনেক টেম্পারেচার দিয়ে ওখানে মাইক্রোওয়েভ দিয়ে গরম করা হয়। তো ওখানে 160°C থেকে 180°C তাপমাত্রা 1 থেকে 2 ঘন্টা ধরে স্টেরিলাইজ করবা, যাতে করে জীবাণুগুলো চলে যায়। আরও কিছু জিনিসপত্র আছে যেগুলো হচ্ছে গিয়ে টিস্যু কালচার করার সময় ইউজড হয়, যেগুলোকে তুমি ফোনিক্স দিয়ে মনে রাখবা। ফোনিক্সের F&X, এফ দিয়ে হচ্ছে ফরসেপস, এন দিয়ে হচ্ছে নিডল, আর এক্স দিয়ে হচ্ছে তোমার স্কালপেল। এগুলোকে 95% মানে উপকরণ বার্নারে গরম করে 95% অ্যালকোহলে ডুবিয়ে রেখে জীবাণুমুক্ত করতে হবে। এগুলো হচ্ছে জীবাণুমুক্ত পরিবেশ ক্রিয়েট করার জন্য এগুলো হচ্ছে ব্যবহারের গুরুত্বপূর্ণ জিনিস। আরেকটা প্রশ্ন আসে গুরুত্বপূর্ণ জায়গা, এটা হচ্ছে টিস্যু কালচার প্রকারভেদ, মানে কী টাইপের টিস্যু কালচার মানে পদ্ধতি রয়েছে। তো এখানে দেখতে পারবা যে কক্ষ মুকুল কালচার আছে, মেরিস্টেম কালচার আছে, মাইক্রোপ্রোপাগেশন, ক্যালাস কালচার, দৈহিক কোষ, সোমাটিক এমব্রায়োজেনেসিস, তারপর হচ্ছে পরাগধানী কালচার, প্রোটোপ্লাস কালচার। আবার বলি, কক্ষ মুকুল কালচার, মেরিস্টেম কালচার, মাইক্রোপ্রোপাগেশন, তারপর হচ্ছে ক্যালাস কালচার, সোমাটিক এমব্রায়োজেনেসিস, দেন হচ্ছে পরাগধানী কালচার, অ্যান্ড দেন হচ্ছে প্রোটোপ্লাস কালচার। এখন আসলে আমরা এই পার্টে চলে আসি। এখান থেকে গুরুত্বপূর্ণ যে বিষয়গুলো আছে এখান থেকে হচ্ছে ধরো টিস্যু কালচার পদ্ধতির ভিতরে ধাপসমূহ, মাতৃউদ্ভিদ বা এক্সপ্ল্যান্ট নির্বাচন। এক্সপ্ল্যান্ট কীভাবে নির্বাচন করবা, এখানে হচ্ছে শীর্ষমুকুল, পার্শ্বমুকুল। এখানে গুরুত্বপূর্ণ লাইন হচ্ছে এটা যে সাধারণ কান্টের শীর্ষমুকুল, পার্শ্বমুকুল এক্সপ্ল্যান্ট হিসেবে অধিক ব্যবহৃত হয়। কোনটা পার্শ্বমুকুল মানে তোমার এক্সপ্ল্যান্ট হিসেবে, এক্সপ্ল্যান্ট তো পড়ছি যে আগের পৃষ্ঠাতে এখানে আছে যে এক্সপ্ল্যান্ট মানে হচ্ছে টিস্যু কালচারের উদ্দেশ্যে মাতৃ উদ্ভিদ থেকে যে অংশটা তুমি পৃথক করবা এবং ওটাকে নার্চার অথবা কালচার করে বড় করবা, ওটাকে আর আসলে বলে এক্সপ্ল্যান্ট। তো এখানে শীর্ষমুকুল পার্শ্বমুকুল হচ্ছে এক্সপ্ল্যান্ট হিসেবে সব থেকে বেশি ব্যবহৃত হয়। তারপর হচ্ছে পর্ব বা পর্বের শীর্ষ ব্যবহৃত হয়ে থাকে। এখন এক্সপ্ল্যান্ট এখানে হচ্ছে সম্পূর্ণ সিস্টেমটা দেওয়া আছে যে আসলে কীভাবে একটা জিনিসটাকে নার্চার করা হয়, একটা উদ্ভিদকে নার্চার করা হয়। তো এই যে দেখো, ফার্স্ট এক্সপ্ল্যান্ট না হলো, উদ্ভিদের একটা অংশকে এখান থেকে কেটে নিল, এটাকে বলা হচ্ছে যে টিস্যু এক্সপ্ল্যান্ট বলা হচ্ছে। তারপর হচ্ছে ধরো এই যে তুমি যেখানে ফ্লাক্সটা নিলা, এই ফ্লাক্সের মধ্যে কী কী জিনিসপত্র ইউজ করতেছো এখানে সেটা লাগবে। যেমন ধরো ভিতরে তুমি যে ভিতরে কার্বনের সাপ্লাই লাগে, তো বিষয়টা হচ্ছে কার্বনের উৎস কি, শর্করা। এই যে ইনফরমেশনগুলো আছে না, এগুলো এখানে আছে, যে আমি দেখিয়ে দিচ্ছি এই জায়গাটাতে আছে। তো আমি এখান থেকে উঠি আর কি এখানে রেখে দিয়েছি, যাতে করে আর কি আমার পড়তে সুবিধা হয়। তো ফাইটো হরমোন, এটা হচ্ছে এক ধরনের হরমোন যেটা হচ্ছে বৃদ্ধি নিয়ন্ত্রণ করে, এমন একটা হরমোন, অক্সিজেনও বলা হয় এটাকে। আর এই পরিবেশটাকে ঘন করার জন্য এগার ইউজ করা হয়। এগার পড়ছো তোমরা, এটা অন্য জায়গায় তোমরা পাবা এই বইয়ের। আর কী কী উপাদান ইউজ করা হয়, কালচার মিডিয়াম বা আবাদ মাধ্যম, তুমি যে আবাদ মাধ্যমটাকে তৈরি করতেছো এটার মধ্যে কী কী লাগবে, এটার মধ্যে লাগবে ম্যাক্রো এবং মাইক্রো এলিমেন্ট, এটা মনে রাখো, ম্যাক্রো গৌণ এবং মুখ্য উপাদান লাগবে, তারপর ভিটামিন লাগবে, তারপর সুক্রোজ লাগবে 2 থেকে 4%, তারপর ফাইটো হরমোন লাগবে। তারপর হচ্ছে জায়গাটাকে মানে মাধ্যমটাকে ঘন করার জন্য এগার ইউজ করতে হবে। আর অনেক ইম্পর্টেন্ট জিনিস যে মিডিয়ামের পিএইচ কত থাকবে, পিএইচ হবে 5.5 থেকে 5.8। মৌলিক উপাদান সমৃদ্ধ আবাদ মাধ্যমকে ব্যাসাল মিডিয়াম বলে। ব্যাসাল মিডিয়াম কি, মৌলিক উপাদান সমৃদ্ধ আবাদ মাধ্যমকে ব্যাসাল মিডিয়াম বলে। তারপর আসছে হচ্ছে স্টেরিলাইজ করবা কীভাবে বা নির্বীজকরণ কীভাবে করবা। এই যে ফ্লাস্কগুলো আছে না, মানে এই জিনিসগুলোকে তুমি স্টেরিলাইজ কীভাবে করবা, এটাকে স্টেরিলাইজ করার জন্য একটা মেশিন থাকে যেটাকে বলা হয় নির্বীজকরণ যন্ত্র, অটোক্লেভ যন্ত্র বলা হয়। অটোক্লেভ যন্ত্রের মধ্যে নির্দিষ্ট তাপ দিবা, যেটা হচ্ছে 121°C তাপমাত্রা, ভিতরে চাপ দিবা এক ধরনের, সেটাকে বলা হয় 15 পাউন্ড চাপ। তারপর সময়ও আছে 20 মিনিট সময়। এইগুলো সমন্বয় তুমি ভিতরে স্টেরিলাইজ করবা। এই যে দেখো এখানে কি লিখেছে, জীবাণুমুক্ত পরিবেশ গবেষণাগারে কাচের পাত্রের মধ্যে কৃত্রিম আবাদ মাধ্যমে এক্সপ্ল্যান্ট থেকে অনুসারা তৈরির পদ্ধতি হলো ইনভিট্রো কালচার। মানে কাচের ভিতরে তুমি যেটা করতেছো ইনভিট্রো বলে। আবার ওখানে কিন্তু বলা আছে যে বাহিরে, যেখানে বলা আছে ইনভিট্রো মানে হচ্ছে কোষের বাইরে। এই বিষয়টাতে একটু সাবধান থাকতে হবে। এই প্রশ্ন ওইভাবে করতে পারে, ওই হিসাবে আর কি আনসার করতে হবে। এখন আসলে মিডিয়ামে এক্সপ্ল্যান্ট কীভাবে স্থাপন করবা। সব কিছু যে হাত যেগুলো আছে না, মানে তুমি যে হাত ইউজ করতেছো রাখার জন্য, তো হাতটাকেও তো স্টেরিলাইজ করতে হবে, কারণ হাতের মধ্যে জীবাণু থাকে। তো হাতটাকে স্টেরিলাইজ করবো কীভাবে, যে অ্যালকোহল দিয়ে করবো, জিনোকুলেশন 70% ইথাইল অ্যালকোহল দিয়ে। আমরা মানে ওই কালচারের সাথে সম্পৃক্ত যে কোনো জিনিস, যেমন ধরো আমার হাত অথবা অন্য যে কোনো যন্ত্রপাতি আমি ইউজ করছি, তো ওগুলোকে 70% ইথাইল অ্যালকোহল দিয়ে করে নিতে হবে, স্টেরিলাইজ করে নিতে হবে। কালচার সৃষ্টির সংখ্যা বৃদ্ধি করবো। এখানে একটা পরিবেশ তৈরি করতে হবে যেখানে 1 থেকে 3,000 লাক্স অথবা 3,000 থেকে 5,000 লাক্স পরিমাণ মানে আলো দিতে হবে। আর তাপমাত্রা হবে 17 থেকে 20°C তাপ।
17 থেকে 20 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা হচ্ছে তাপ হবে। আর আপেক্ষিক আর্দ্রতা হবে 70 থেকে 75%। 70 থেকে 75% আপেক্ষিক আর্দ্রতা, তাপমাত্রা হবে 17 থেকে 20 ডিগ্রি সেলসিয়াস। আর এখানে লাক্স তো বুঝতে পারতেছো, মানে এটা হচ্ছে আলোর একটা ইয়া। তারপর হচ্ছে এখানে তেমন কিছু নেই, এগুলো একটু রিডিং দিয়ে নিবা যাতে করে আর কি তুমি বুঝতে পারো বিষয়টা। এখানে যে দেখা যাচ্ছে যে উদ্ভিদ প্রজনন ও উন্নত জাত উদ্ভাবনে টিস্যু কালচার প্রযুক্তির ভূমিকা ও প্রয়োগগুলো কি ওখান থেকে প্রশ্ন করবে, যে ধরো হুবহু মাতৃগুণ সম্পূর্ণ চারা উৎপাদন বা মাইক্রোপ্রোপাগেশন হুবহু মাইক্রোপ্রোপাগেশনের উদাহরণ দিয়ে ওরা জিজ্ঞেস করবে যে নিচে কোনটি মাইক্রোপ্রোপাগেশন, মানে অল্প সময় ধরে যেখানে লিখছে যেসব উদ্ভিদের বীজ উৎপাদন করা সম্ভব হয় না সেসব উদ্ভিদের ক্ষেত্রে টিস্যু কালচার প্রয়োগ করে চারা গাছ উৎপাদন ও বিপণন করা হয়। মানে এখান থেকে প্রশ্ন করবে আর কি যে মাইক্রোপ্রোপাগেশন উদাহরণ নিচে কোনটি, থুজা, সাগর কলা, এভাবে দিয়ে দিবা নিচে কোনটি মানে মাইক্রোপ্রোপাগেশন উদাহরণ তো দিবা হচ্ছে থুজা, সাগর কলা। তারপর আসো এই জিনিসটা যেটা লেখা আছে এটা পরে পাওয়া যাবে, তো আমি এখান থেকে পরে দেখাচ্ছি। রোগমুক্ত উদ্ভিদ সৃষ্টি, রোগমুক্ত উদ্ভিদ নিচে কোনটি, আচ্ছা আলু, আখ এগুলোকে মানে টিস্যু কালচারের মাধ্যমে একটু সুন্দর করে আর কি ওরা করে তুলে যাতে করে জীবাণুমুক্ত রাখা যায়। তারপর হচ্ছে বিলুপ্তপ্রায় উদ্ভিদ সংরক্ষণে টিস্যু কালচারের ভূমিকা, মানে কোন কোন উদ্ভিদের ক্ষেত্রে আর কি ইয়া করে। অর্কিড, সাইলোটাম এগুলো হচ্ছে বিলুপ্তপ্রায় উদ্ভিদ, তো এগুলোকে বিলুপ্ত হওয়া থেকে আর কি টিস্যু কালচারের মাধ্যমে রক্ষা করা যায়। অর্কিড, সাইলোটাম বলা। এখানে একটা গুরুত্বপূর্ণ জিনিস আছে যেটাকে বলা হয়েছে শঙ্কর উদ্ভিদ উৎপাদনের ক্ষেত্রে প্রোটোপ্লাস্ট মিলন বা ফিউশন। এটা ধরো যেখানে লেখা আছে যে এই যে পুং ও স্ত্রী গ্যামেটের মিলন ঘটে, ওখানে মিলন ঘটলো। এখন বিষয়টা হচ্ছে পুং গ্যামিটে সাইটোপ্লাজম খুব কম থাকে এবং তা স্ত্রী গ্যামিটের বাইরে রয়ে যায়, কিন্তু প্রোটোপ্লাস্ট মিলনে মানে সোমাটিক হাইব্রিড তৈরি হলে সেখানে দুটি প্রজাতি সম্পূর্ণ ঘটে, ঠিক আছে, মানে মিলন ঘটে আর কি। মানে বিষয়টা হচ্ছে নর্মালি যেখানে যে জিনিসটা দেওয়া আছে মানে সাধারণ সংকরায়নের ক্ষেত্রে যখন তুমি মিলন ঘটাবা তখন আসলে মানে পুং গ্যামেটে যে সাইটোপ্লাজম থাকে মিলনের পরে সেটা মানে এক সাইডে রয়ে যায়, সম্পূর্ণরূপে ফিউশন হয় না, তো এটা আসলে ওই রকম রেজাল্ট দেয় না। তো কিন্তু যখন তুমি সোমাটিক হাইব্রিড করবা, সোমাটিক হাইব্রিড মানে কি, মানে ওই সাইটোপ্লাজমিক যে মানে মিক্সচার আর কি, সাইটোপ্লাজম মিলন ঘটে, যেখানে লেখা আছে দেখো সাইটোপ্লাজমের মিলন ঘটে। তো সাইটোপ্লাজমের দুইটা সম্পূর্ণ সোমাটিক হাইব্রিড যখন করবা তখন এই দুইটা সাইটোপ্লাজমের সম্পূর্ণ মিলন ঘটবে। প্রোটোপ্লাস্ট মিলনের ক্ষেত্রে শুধুমাত্র সাইটোপ্লাজমের মিলন ঘটে। তো এটাকে সাইব্রিডও বলা হয়। সাইব্রিড মানে কি শুধুমাত্র যে দুইটি উদ্ভিদের শুধু সাইটোপ্লাজমের মিলন ঘটাকে বলা হয় সাইব্রিড। এখন আসো আলু, টমেটো। এই যে হাইব্রিড যে জিনিসটা আছে আমরা পড়লাম, শঙ্কর উদ্ভিদ উৎপাদনের ক্ষেত্রে প্রোটোপ্লাস্ট মিলন, ফিউশন। এই যে ফিউশনটা আছে এটার উদাহরণ চাইবে, হ্যাঁ এটা খুব আসে, যে ধরো আলু টমেটো এই দুইটারও যে একটু আগে বললাম না দুটি উদ্ভিদের শুধু সাইটোপ্লাজম মিলন ঘটে সাইব্রিড করছে, এই সাইব্রিড উদ্ভিদের উদাহরণ চাবে ওরা। এই সাইব্রিড উদ্ভিদের উদাহরণই হচ্ছে এই পমেটোটা, এটা মনে রাখতে হবে। তারপর হচ্ছে মেরিস্টেম কালচার মানে কি, মেরিস্টেম কালচারের মাধ্যমে তোমার রোগ জীবাণু থাকে না এমন উদ্ভিদ তৈরি করে, অল্প সময়ে অনেক চারা উৎপাদন করে, যেটা একটু আগে দেখিয়েছিলাম সেটা হচ্ছে এই চন্দ্রমল্লিকাটা কি করে, এটার মাধ্যমে মানে অল্প সময় টিস্যুতে অল্প সময় অনেক চারা তৈরি করা যায়, এমনভাবে ওরা কালচার করে। তারপর হচ্ছে হ্যাপ্লয়েড উদ্ভিদ উৎপাদন কীভাবে করবা, যে পরাগরেণু এবং পরাগধানী কালচারের মাধ্যমে অ্যান্ড্রোজেনিক হ্যাপ্লয়েড উদ্ভিদ উৎপাদন করা সম্ভব। পরাগরেণু এবং পরাগধানী কালচারের মাধ্যমে অ্যান্ড্রোজেনিক হ্যাপ্লয়েড উদ্ভিদ উৎপাদন করা সম্ভব, যেমন চীন দেশের গুয়ান 18। এখান থেকে চাবে যে হ্যাপ্লয়েড উদ্ভিদ উৎপাদন করতেছে, এটা মানে গুয়ান 18 এটার উদাহরণ চাবে। তারপর ধরো হ্যাপ্লয়েড উদ্ভিদ উৎপাদন নিচে কোনটি হ্যাপ্লয়েড উদ্ভিদ, অথবা ধরো পরাগধানী কালচারে যে এখানে লেখা আছে পরাগরেণু এবং পরাগধানী কালচারের মাধ্যমে মানে উদ্ভিদ তৈরি হয়েছে এমন উদাহরণ চাবে। তো এখানে তুমি পোয়েশিয়া, সোলেনেশিয়া এবং ব্রাজিশিয়া এগুলো পাবা, তো এগুলোকে মনে রাখবে হচ্ছে পিএসবি এই তিনটা জিনিস। আর হচ্ছে গুয়ান 18 জিনগুয়া ধান হচ্ছে, এই গুয়ান 18 হচ্ছে ধান, আর জিনগুয়া হচ্ছে তোমার গম, অ্যান্ড্রোজেনিক গম আর কি। আর পিএসবি এটা তো মনে রাখবো, পোয়েশিয়া, সোলেনেশিয়া, ব্রাজিশিয়া। কোষ আবাদ এবং টিস্যু কালচারের মাধ্যমে কি তৈরি করা হয়েছে, কোষ আবাদ এবং টিস্যু কালচারের মাধ্যমে গম তৈরি করা হয়েছে। গমের নাম কি, আদি। হ্যাঁ, আদি ADHI, এমন গম তৈরি করা হয়েছে।
আর যে কোনো আবাদি উদ্ভিদ কোষ বা টিস্যু হতে সৃষ্ট প্রকরণকে বলে সোমাটোক্লোনাল ভেরিয়েশন। যে কোনো আবাদি উদ্ভিদ কোষ বা টিস্যু হতে সৃষ্ট প্রকরণকে সোমাটোক্লোনাল ভেরিয়েশন বলতেছে। আবাদি গ্যামেট কোষ হতে উৎপন্ন করণীয় প্রকরণকে বলে গ্যামেটোক্লোনাল ভেরিয়েশন। আবাদি গ্যামেট কোষ থেকে, আরেকটা হচ্ছে আবাদি উদ্ভিদ কোষ থেকে, আরেকটা হচ্ছে আবাদি গ্যামেট কোষ থেকে। যদি উদ্ভিদ কোষ হয় সোমাটোক্লোনাল। আর যদি হয় আবাদি গ্যামেট কোষ তাহলে হচ্ছে গ্যামেটোক্লোনাল। এখন এই যে সোমাটোক্লোনাল ভেরিয়েশন উদ্ভিদে যে ক্ষেত্রে জিনিসটা বলা হয়েছে, এটা হচ্ছে সোমাটোক্লোনাল এমব্রায়োজেনেসিসও বলে। হ্যাঁ, সোমাটোক্লোনাল এমব্রায়োজেনেসিস, যেখানে জিনিসটা দেখতে পাবা সোমাটিক এমব্রায়োজেনেসিস। হ্যাঁ, এখান থেকে আর কি করে অঙ্গ বৃদ্ধি করে অথবা সোমাটোক্লোনাল ভেরিয়েশন করে। এটার উদাহরণ হচ্ছে গাজর। গাজর হচ্ছে এর উদাহরণ, সুন্দর উদাহরণ। এটাতে আর কি মনে রাখতো মানে কি এটা আসতে পারে আর কি দ্রুত ক্লোন সৃষ্টির মাধ্যমে করে। ওই হচ্ছে যে সুন্দর ফুলদায়ী অনেক উদ্ভিদ আছে, যেমন অর্কিডটা হচ্ছে বিলুপ্ত হয়ে যাচ্ছে। ওই যে একটু আগে দেখেছিলাম যে অর্কিড সাইলোটাম, হ্যাঁ, অর্কিড সাইলোটাম এগুলো হচ্ছে বিলুপ্ত হয়ে যাচ্ছে। তারপর হচ্ছে ট্রান্সজেনিক উদ্ভিদ সৃষ্টি। ট্রান্সজেনিক উদ্ভিদের নিচে কোনটি ট্রান্সজেনিক উদ্ভিদ প্রশ্ন করবে, তো দিয়ে দিবা স্বর্ণধান। এটা অনেকে আসে স্বর্ণধান। সয়াবিনও আসে, ধান আসে, হ্যাঁ, তো সরি ধান তো নাই, আলু, টমেটো, তামাক, তুলা, সয়াবিন, স্বর্ণধান এগুলো। তারপর ভ্রূণ উদ্ধার ব্লাবলা এগুলো পড়ে নিবা। তারপর হচ্ছে দেহজ ভ্রূণ সৃষ্টি, গাজর, আলফা। প্রশ্ন করবে যে ধরো দেহজ ভ্রূণ সৃষ্টির মাধ্যমে মানে টিস্যু কালচার করতেছে এমন প্রাণী উদাহরণ কি, এমন উদ্ভিদের উদাহরণ কি? হচ্ছে গাজর, আলফা এগুলো হচ্ছে মানে দেহ থেকে তৈরি করতেছে আর কি। তারপর হচ্ছে বৈদেশিক মুদ্রা অর্জন, অয়েল পাম, এটাকে কালচার করতেছে ওরা। অয়েল পামকে কালচার করে ওরা একটু জুম করি, দাঁড়ো ভালো দেখাবে। মিনিট হয়ে গেছে। আচ্ছা, তো মালয়েশিয়ান অয়েল পাম এই জিনিসটাকে বিক্রি করে মালয়েশিয়ানরা খুব কামাইতেছে। হ্যাঁ, এটা মনে রাখবে হবে। তারপর হচ্ছে ধরো থাইল্যান্ডে ওখানে অর্কিডের ব্যবসা চলতেছে। ওরা অর্কিডকে ইয়া করে খুব কামাচ্ছে ওখানে। আরও একটা জিনিস দিতে পারো যে কৃত্রিম বীজ উৎপাদন, সোডিয়াম অথবা ক্যালসিয়াম, যেখান থেকে মানে বীজ থেকে সোডিয়াম ক্যালসিয়াম অ্যালজিনেট জেল তৈরি করতেছে আর কি। ওই জিনিসটা একটু মনে রাখতে পারো, এটা ইম্পর্টেন্ট এখান থেকে। তারপর হচ্ছে গোল আলুর রোগমুক্ত বীজ মাইক্রোটিউবার। এখন প্রশ্ন দিতে পারে গোল আলুর অসমোটিক জিন কোনটি, মানে গোল আলুর অসমোটিক জিন কোনটি। তখন তুমি তো আওলায় যাবা যে আসলে অসমোটিক জিন জিনিসটা কি। এটাই মানে রোগমুক্ত বীজকে আসলে এখানে মানে অসমোটিক জিনিস হয়ে দেওয়া হচ্ছে, তো এটাকে মাইক্রোটিউবার, এটা মনে রাখবা। কারণ শীতপ্রধান দেশে মেনলি স্ট্রবেরি হয়, তো বাংলাদেশে তো স্ট্রবেরি হয় না, মানে হয় এখন তো হয় আর কি, বাট মেনলি শীতপ্রধান দেশে হয় আর কি। তো বাংলাদেশেও যেন এটা হয় সুন্দরভাবে যেন হয়, মানে টক সবসময় তো টক খাই, তো মানে একটু ভালো ফ্লেভারের সুন্দর যেন হয় আর কি, এমন ব্যবস্থা করার জন্য মানে ওরা ওইভাবে কালচার করতেছে। তো এটা হচ্ছে স্ট্রবেরি ফল আর কি। তারপর হচ্ছে এখানে একটা জিনিস পাবা, স্টিভিয়া নামে একটা উদ্ভিদ আছে যেটা চিনির বিকল্প হিসেবে ব্যবহার করছে। এটা আসতে পারে যে চিনির বিকল্প হিসেবে কোনটা ইউজ করতেছে। এনজিও মানে যে ব্র্যাক ইউজ করতেছে, ব্র্যাঙ্ক যে এনজিও আছে তারা স্টিভিয়াটাকে চাষ করতেছে এভাবে। তারপরে আসো এই উপরের সাইডে কিছু নাই তেমন। এখানে ল্যামিনারি ফ্লো এবং অটোক্লেভে যে দেখতে পাচ্ছ, এই জিনিসগুলো এত গুরুত্বপূর্ণ কিছু না। এখন এই যে এখানে জিনিসটা ইম্পর্টেন্ট, দেখি তো টেম্পারেচার বেড়ে গেছে, হোয়াটএভার। তারপর হচ্ছে জেনেটিক ইঞ্জিনিয়ারিং এবং রিকম্বিনেন্ট ডিএনএ প্রযুক্তি, এটা পড়ে নিবা, ঠিক আছে। এখানে জেনেটিক ইঞ্জিনিয়ারিং মানে কি, এটা হচ্ছে তোমার যেখানে লেখাই আছে কোনো জীবকোষ থেকে কোনো সুনির্দিষ্ট জিন নিয়ে অন্য কোনো জীবকোষে স্থাপন ও কর্মক্ষম করা বা নতুন বৈশিষ্ট্য সৃষ্টির জন্য কোনো জীবের ডিএনএ যে পরিবর্তন ঘটানো হয় সেটাকে আসলে জেনেটিক ইঞ্জিনিয়ারিং বলা হয়। তো জেনেটিক ইঞ্জিনিয়ারিং মাধ্যমে তৈরি করার পরে আসলে মানে যেগুলো পাওয়া যায় সেটাকে বলা হয়েছে জিএমও, যেখানে লেখা আছে জিএমও, জেনেটিক্যালি মডিফাইড অর্গানিজম, জেনেটিক্যালি ইঞ্জিনিয়ার্ড অর্গানিজম বা ট্রান্সজেনিক বলা হয়, অর্গানিজমও বলা হয়, ট্রান্সজেনিক অর্গানিজম বলা হচ্ছে, এখানে দেখতে পাচ্ছ। এরপর হচ্ছে মানুষ ইনসুলিন তৈরি করতেছে, ব্যাকটেরিয়া ইকোয়ালাই আছে না, ব্যাকটেরিয়া ইকোয়ালাইয়ের মধ্যে মানে ওদের যে পুনরুৎপত্তি, ওরা ইনসুলিন তৈরি করতে পারে আর কি। তো এখানে সিস্টেম আছে, এগুলো পড়ে নিও যে কীভাবে কী করে। তো এগুলো আর কি করবা। তো জ্যাক উইলিয়ামসন নামে একটা ব্যক্তি ছিল, তিনি তার একটা বই লিখছে, নাম হচ্ছে ড্রাগন সাইল্যান্ড। ওই ড্রাগন সাইল্যান্ডের মধ্যে একটা শব্দ তিনি সর্বপ্রথম ব্যবহার করছে, যেটা নিয়ে এত তোলপাড়, যেটার কারণে তুমি চ্যাপ্টার 11 আর কি এই ফালতু জিনিসটা পড়তেছো। তো জেনেটিক ইঞ্জিনিয়ারিং আর কি, ঠিক আছে। এই জেনেটিক ইঞ্জিনিয়ারিং ড্রাগন সাইল্যান্ডে ওখানে সর্বপ্রথম আসছে।
এটা পড়ে যাচ্ছে। ওকে, তো এখন এই গেল, এখানে বুকিঝুঁকিগুলো পড়ে নিবা। ডিএনএ উৎপন্ন হয়, রিকম্বিনেন্ট ডিএনএ, ব্লা এগুলো অনেক কিছু আছে। তো এই যে ক্লোনিং সম্পর্কে এখানে বলা আছে যে জিন ক্লোনিং কী জিনিস। ক্লোনিং মানে হচ্ছে, বুঝতেই তো পারতেছো, মানে একই জিনিসটা বারবার করা। গেমের মধ্যে অনেক খেলছি যে আসলে ক্লোন কেমনে করে, ওখান থেকে বুঝছি আর কি যে ক্লোন জিনিসটা কি। মানে একটা জিনিসকে তুমি 100টা বানাই দিলা, হ্যাঁ, এটাকে বলা হয় ক্লোনিং আর কি। এখানে আসলে এখানে গুরুত্বপূর্ণ জিনিস আছে। রিকম্বিনেন্ট ডিএনএ প্রযুক্তি ট্রান্সজেনিক উদ্ভিদ উৎপাদন প্রক্রিয়া অণুজীবের উপর দেখা যাচ্ছে বিশেষভাবে নির্ভরশীল। ঠিক আছে, এই যে মানে তুমি যেখানে রিকম্বিনেন্ট ডিএনএ তৈরি করবা, এটার জন্য আসলে মানে আমি পুরো সিস্টেমটা বুঝাই বলি। রিকম্বিনেন্ট ডিএনএ হচ্ছে মানে ধরো আমার শরীরে ইনসুলিন নাই, এখন তো আমার ইনসুলিন লাগবে। আগে যুগে কী করতো, যে গরু ছাগল এই কী আছে ওগুলোর মধ্যে মানে ওদের যে অগ্নাশয় অথবা যকৃৎ আছে ওখান থেকে আর কি ওরা ইনসুলিন নিত। মানে ওদের ওখানে যেখানে ইনসুলিন থাকে ওখান থেকে ইনসুলিন নিয়ে মানুষের দিত। এখন বিষয়টা হচ্ছে তুমি কয়টা গরুকে কয়দিন পালবা, আর মানে একটা ইনসুলিন নিতে হলে তো মানে অপারেশন করে করে বের করতে হবে, তাই না? গরু তো বেশি দিন বাঁচবে না। তো এই ক্ষেত্রে আর কি বিষয়টা আসলে লস প্রজেক্ট ছিল এবং বেশ ব্যয়বহুল ছিল। তো বিজ্ঞানীরা আসলে চিন্তাভাবনা করতেছে কেমন ব্যবসায় লাভ করা যায়। তো ওরা পরে বের করলো যে এইচেরাস কোলাই মানে কোলাই আর অ্যাজোটোব্যাকটেরিয়াম টিউমিফেশিয়েন্স, এই দুইটা ব্যাকটেরিয়া না, প্রভৃতি যেহেতু আছে মানে আর অনেক অনেক ব্যাকটেরিয়া আছে। তো ওদের মধ্যে কি থাকে, যেখানে চিত্র দেওয়া আছে, এটা হচ্ছে ধরো অ্যাগ্রোব্যাকটেরিয়াম টিউমিফেশিয়েন্সের যে চিত্র, এটা হচ্ছে এটা। তো ওদের মধ্যে যে ক্রোমোজোমটা থাকে, মানে ব্যাকটেরিয়াল যে ক্রোমোজোম থাকে, ওইটা বাদে আরেকটা জিনিস থাকে, গোল একটা জিনিস থাকে, যেটাকে বলা হয় আর কি প্লাজমিড। এই প্লাজমিডটাই হচ্ছে মেইন খেলোয়াড়। ওরা কি করে, বাইরের থেকে ধরো জিনিসপত্র আনছে, ধরো ছুরি কাচি আনছে, এই ছুরি কাচি এনে এই এই যে প্লাজমিড আছে এটা ধরো এমনি রেস্ট্রিকশন এনজাইম আনলো, এটা এভাবে কাটলো, আমরা কাটার সময় খাই না, এটা কাটলো, কেটলে এই গোল জিনিসটাকে, যেখানে ধরো ছবি দেখাই, এই যে দেখো এখানে জিনিসটাকে যেখানে নিয়ে আসলো, নিয়ে আসার পরে এই যে এই জিনিসটা আছে না, এখান থেকে ঠুস করে কেটে ফেললো, মানে কেটে ফেলে এটাকে বের করে ফেলে দিল, তো খালি হয়ে গেল না? এখন তোমায় কি করতে হবে, মানুষের শরীর থেকে মানে যেই জিনটা আসলে ইনসুলিন তৈরি করে, ওই ইনসুলিনের যে জিনটা আছে ওইটাকে এনে এখান দিয়ে আর কি ওরা গ্লু মানে ধরো লাগাই দেয়, গ্লু দিয়ে লাগাই দেয়। ওই গ্লুয়ের নাম হচ্ছে লাইগেজ এনজাইম। লাইগেজ মানে কি লাগাই দেয় আর কি, এমন একটা এনজাইম। এটা যখন লাগিয়ে দেয় তো এটা ব্যাকটেরিয়ার মধ্যে ঢুকিয়ে দেয়, ওই যে মানে যে ব্যাকটেরিয়া থেকে নিচ্ছে না ওটার মধ্যে ঢুকাই দেয় আবার। আসলে ওটার মধ্যেই থাকে, মানে বাইরের থেকে ওরা কি করে, ওই কেচি ছুরি দিয়ে মানে ওই বাইরের জিনটা এনে ভিতরে সব ফিক্স করে ওই ব্যাকটেরিয়া থেকে আমরা রেখে দেয়। তো ব্যাকটেরিয়াদের ভিতরে মানে একটার পর একটা বড় হতে থাকে, একটা দুইটা তিনটা চারটা এরকম করে অনেকগুলো হয়ে যায়। তো ওরা কি করে মানে ওরা তো একটাই ইনসুলিন তৈরি করতেছে, তো এরকম 10টা যখন ইনসুলিন তৈরি করে, ওই ইনসুলিন ওই ব্যাকটেরিয়াগুলোর ওরা ওই করে আর কি, মানে ধরো যাতা করলে পিষে অথবা যা খুশি তা করে ওখান থেকে মানে চিপে চিপে আর ওখান থেকে ইনসুলিনটা বের করে নেয়। এখানে সিস্টেমটা পরবর্তীতে এখানে তোমরা পাবা, মানে কোথায় গেল, যেখানে আছে ছবিটা আছে না, এই ছবি পৃষ্ঠার আগের পৃষ্ঠায় যেখানে দেখতে পারো এই জায়গাগুলোতে মানে কীভাবে ইনসুলিন তৈরি করা হয় এটা এখানে সুন্দর করে দেখা দেওয়া আছে। কারণ আমরা আমাদের পড়ায় ফিরে আসি, এই জায়গাটা খুব ইম্পর্টেন্ট। এখানে হচ্ছে কি প্লাজমিড, ব্যাকটেরিয়া সাইটোপ্লাজম মূল ক্রোমোজোম ছাড়াও যে ভিত্তিকা ডিএনএ অণু থাকে সেটাকে প্লাজমিড বলে। তো এটা আসবে যে মানে সর্বপ্রথম প্লাজমিডের সন্ধান পায় কে, ল্যাডারবার্গ। এই বেটাই ল্যাডারবার্গে সর্বপ্রথম একুলাই এর মধ্যে এই প্লাজমিডের সন্ধান পাইছে, পেয়ে ওরা মানে রেপ্লিকেট করতেছে। এখানে বুকিঝুঁকি অনেক কিছু যা বুঝাইলাম এতক্ষণ এটা আর কি। তারপর হচ্ছে 1 থেকে 1000, এদের সংখ্যা প্রতি হচ্ছে 1 থেকে 1000 পর্যন্ত। এখন হচ্ছে প্লাজমিডের সাধারণ বৈশিষ্ট্য, এখান থেকে কোশ্চেন আসে, ঠিক আছে। বৃত্তাকার দ্বিসূত্রক ডিএনএ, কয় সূত্রক ডিএনএ, দ্বিসূত্রক ডিএনএ। এখন এটা আণবিক ভর কত, 10⁶ থেকে 200 × 10⁶ ডাল্টন হয়ে থাকে। আণবিক ভর হচ্ছে 2, এটা মনে রাখবা। তারপর হচ্ছে প্লাজমিডের হচ্ছে মানে অল্প সংখ্যক জিন ধারণ করে থাকে। রেস্ট্রিকশন এনজাইম দিয়ে কাজ করা হয়। তারপর কনজুগেশন হচ্ছে, তোমরা যে চ্যাপ্টার 4 পড়ছো ওখানে পাবা কনজুগেশন জিনিসটা, মানে কীভাবে কি ব্যাকটেরিয়ারা কী করে। তো কনজুগেশনের মাধ্যমে সহজেই ব্যাকটেরিয়া সঞ্চারিত হতে পারে। তারপর হচ্ছে এরা কিছু ধরনের রাসায়নিক বস্তু সংশ্লেষ মানে হচ্ছে তৈরি করে আর কি, সিভিডি মনে রাখবা, কলিসিন ভিব্রিওসিন এগুলো তৈরি করে। তারপর হচ্ছে অনুলিপন রেপ্লিকেট করে অর্ধ সংশ্লেষণ প্রক্রিয়ায়। তারপর হচ্ছে বিভিন্ন ধরনের এখানে এটা মনে রাখবা যে রেপ্লিকেট করে কীভাবে, অর্ধ সংশ্লেষণ প্রক্রিয়ায়। প্লাজমিডের প্রকার অনেক টাইপের প্লাজমিড আছে, যে এফ প্রাইম প্লাজমিড, তারপর আর প্লাজমিড, কোল প্লাজমিড। এফ মানে হচ্ছে ফার্টিলিটি প্লাজমিড। ফার্টিলিটি মানে হচ্ছে তোমার রিপ্রোডাক্টিভ সিস্টেম, মানে প্রজননের সাথে সম্পর্কিত। তো ওই যে ব্যাকটেরিয়া যে পিলি আছে না, এটা তোমরা ওই যে চ্যাপ্টার 4 পাবা, ওখানে দেখবা যে মানে এটা গোল একটা জিনিস ব্যাকটেরিয়া,
ধর এটা হচ্ছে গোল একটা জিনিস, এটার মাথায় চুখা একটা জিনিস আছে, চুখা মানে শুয়ের মতো একটা জিনিস, ব্যাকটেরিয়ার মাথার উপরে এবং নিচের দিকে শুয়ের মতো একটা জিনিস আছে। তো এটা কি করে, ওইটা মানে ওইটা দিয়ে আর কি, ধরো আমার হাতে, ধরো এটা হচ্ছে একটা ব্যাকটেরিয়া, আর এটা হচ্ছে আমার শরীর। তো ওরা কী করে, ব্যাকটেরিয়াগুলো এসে ওই পিলি আছে না, মানে ওদের এখানে তো ধরো সুই থাকে, সুই দিয়ে এখানে মানে ঢুকাই দেয়, তো ওখানে ওরা আটকায় থাকে, ওখান থেকে মানে ওরা খায় আর কি, যা খুশি তা করে। তো ওই রিপ্রোডাক্টিভ সিস্টেম পিলি তৈরি করে, যেটা যৌন প্রজননে সাহায্য করে। তারপর হচ্ছে আর প্লাজমিড, যেটাকে রেজিস্ট্যান্স প্লাজমিডও বলা হয়। রেজিস্ট্যান্স মানে তোমার বুঝতেই পারতেছো, রেজিস্ট্যান্স করতেছে, এই যে মানে রেজিস্ট্যান্ট করতেছে অ্যান্টিবায়োটিক ক্ষমতা সম্পন্ন, যেটাকে অ্যান্টিবায়োটিক মানে রেজিস্ট্যান্ট করে আর কি। তো এখানে একটা আসছে যে R6 প্লাজমিড, R6 মানে কি ছয়টি গুরুত্বপূর্ণ অ্যান্টিবায়োটিক প্রতিরোধ ক্ষমতা সম্পন্ন। কোল প্লাজমিড, কোল মানে হচ্ছে কোলিসিন উৎপাদনকারী জিন থেকে কোল প্লাজমিড বলে। কোল প্লাজমিড কোলিসিন তৈরি করতেছে, তারপর এই কোলাইকে ধ্বংস করতে পারে এমন জিনিস। তারপর হচ্ছে বিব্রিওসিনও তৈরি করে, যেটা হচ্ছে বিব্রিও কোলেরাকে ধ্বংস করে। তারপর হচ্ছে প্লাজমিডের ব্যবহার জেনেটিক ইঞ্জিনিয়ারিং, জিন ক্লোনিং, যাতে প্লাজমিড অত্যন্ত উপযোগী বাহক হিসেবে কাজ করে। কি কোনটা কোথায় কোথায় মানে বাহক হিসেবে প্লাজমিড গুরুত্বপূর্ণ অবদান রাখে, সেটা হচ্ছে জেনেটিক ইঞ্জিনিয়ারিং, জিন ক্লোনিং, এই দুইটা ক্ষেত্রে আর কি এরা ভালো ভূমিকা রাখে। এখন পরবর্তী এটাতে আসি। এখানে বলে দিছে যে আসলে রিকম্বিনেন্ট ডিএনএ প্রস্তুত করার জন্য যে ধাপগুলো আছে, এখন এখানে যে ধাপগুলো লাগবে, যে ডিএনএ লাইগেজ এনজাইম সংযুক্ত করতেছে, তারপর ওই আরেকটা প্লাজমিড আছে যেটা মানে অ্যাগ্রোব্যাকটেরিয়াম, দুইটা ব্যাকটেরিয়া দেখালাম না একটু আগে, একটা হচ্ছে ইকোলাই আর একটা হচ্ছে অ্যাগ্রোব্যাকটেরিয়াম টিউমিফেশিয়ান্স। তো অ্যাগ্রোব্যাকটেরিয়ামের মধ্যে যে এটা যে প্লাজমিডটা থাকে সেটাকে বলে টিআই প্লাজমিড, মনে রাখতে হবে এটা আসে। তারপর হচ্ছে কাঙ্ক্ষিত ডিএনএ নির্বাচন এবং পৃথকীকরণ। ডিএনএ নির্বাচন করবা, পৃথকীকরণ কীভাবে করবা? প্রথমে কোষকে লাইসিস করবা, মানে লাইসিস মানে ভাঙা আর কি, ভেঙে ফেলবা। কোষীয় অভ্যন্তরের প্রোটিন, শর্করা, লিপিড প্রভৃতি অণু হতে ডিএনএ অণুকে রাসায়নিক পদ্ধতিতে পৃথক করলাম। তারপর হচ্ছে সেন্ট্রিফিউজ মানে যে গোল 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 করে ঘুরানো আর কি, যাতে করে মানে সাইডে সাইডে জিনিসগুলো চলে যায়। তো এখানে হচ্ছে ধরো যে লাইসিস করলাম, এরপরে সিজিয়াম ক্লোরাইড বা সুক্রোজ গ্রেডিয়েন্ট সেন্ট্রিফিউজ করবো। হ্যাঁ, সিজিয়াম ক্লোরাইড দিয়ে সুক্রোজ গ্রেডিয়েন্ট সেন্ট্রিফিউজ করলাম, তো এটাকে ওইভাবে আলাদা করবো। বর্তমানে সিলিকন নির্ভর কিট ব্যবহার করে অনেক সহজে এই কাজটা করা যায়। মানে কী করবো, ফার্স্টে লাইসিস করবো আর কি, মানে ভাঙবো, লাইসিস মানে তো ভাঙা। তো ওই ডিএনএটাকে ভাঙতে হবে, তো ওখান থেকে প্রোটিন, শর্করা, ব্লা ডিএনএগুলোকে পৃথক করতে হবে। এখন ওগুলো পৃথক করার পরে ওগুলোর মধ্যে আসলে কিছু জিনিস মিশিয়েও থেকে যায়, ওই জিনিসটাকে আরও ছাকার জন্য সিজিয়াম ক্লোরাইড সেন্ট্রিফিউজ করতে হয়। তো ওইটা করলে কাঙ্ক্ষিত যে ডিএনএ অংশটুকু আমার প্রয়োজন, যেটা আমি অন্য ব্যাকটেরিয়ার প্লাজমিডের সাথে অ্যাড করবো, ওটা পাওয়া যায় সিলিকন নির্ভর কিট। তারপর হচ্ছে রেস্ট্রিকশন এনজাইম কি তো বুঝতে পারতেছো, যে রেস্ট্রিকশন সাইট কেটে নিতেছে বুগিঝুগি, এটা অনেকবার আসছে মেডিকেলে। হ্যাঁ, মানে বলে দিবে যে আসলে মানে কাটাকাটির কাজে কোনটা, আণবিক কেজি কোনটা, এগুলো কেটে নিতে সক্ষম এমন জিনিস কোনটা, রেস্ট্রিকশন এনজাইম। আর যেখানে কাটে সেটাকে বলে রেস্ট্রিকশন সাইট। প্রতিটি ব্যাকটেরিয়াম কোষ কমপক্ষে একটি রেস্ট্রিকশন এনজাইম উৎপন্ন করে, তো এটা আর কি সমস্যা হয় না আর কি, উৎপন্ন করা যায়। তারপর হচ্ছে ভেক্টর বাহক হিসেবে, এখন যদি এখানে বাহক হিসেবে ভেক্টর বাহক ডিএনএ নির্বাচন, ঠিক আছে। কাঙ্ক্ষিত ডিএনএ থেকে রিকম্বিনেন্ট প্রোটিন তৈরি করতে চাইলে বাহকের ভেতর কাঙ্ক্ষিত ডিএনএর 5 প্রাইম প্রান্তে প্রমোটার। আচ্ছা, তুমি ডিএনএ দেখছো না, এরকম পেঁচানো পেঁচানো থাকে, উপরে যে প্রান্ত থাকে সেটাকে বলা হয় 5 প্রাইম, আর নিচে যেটা থাকে সেটাকে বলা 3 প্রাইম প্রান্তে। এখন তুমি যদি কাঙ্ক্ষিত ডিএনএকে রিকম্বিনেন্ট প্রোটিন তৈরি করতে চাও, মানে ডিএনএ থেকে তোমার কাছে যে ডিএনএটা আছে ওটা থেকে যদি তুমি রিকম্বিনেন্ট প্রোটিন তৈরি করতে চাও, তাহলে কি করতে হবে, ওই যে ডিএনএটা আছে না, ওটার এক মাথায় প্রোমোটার লাগাইতে হবে, আরেক মাথায় তোমার টার্মিনেটর লাগাতে হবে। তো ওরা আর কি ওইভাবে তোমার রেপ্লিকেট করে দিবে, তুমি তোমারটা পেয়ে যাবে। তারপর হচ্ছে অ্যাগ্রোব্যাকটেরিয়াম টিউমিফেশিয়ান্স টিআই প্লাজমিড, এটা থাকে, আর এগুলো পড়া লাগবে না। তারপর এখানে আছে ধরো স্যাক্রোমাইসিস সেরিভিশিয়াইজড। হ্যাঁ, এখানে একটা গুরুত্বপূর্ণ জায়গা আছে, যে এখানে বলে দিচ্ছে কাঙ্ক্ষিত ডিএনএ সংক্রান্ত ডিএনএ খণ্ড বহন করে বিভিন্ন জীবের জন্য লাইব্রেরি আছে। লাইব্রেরি মানে হচ্ছে তোমার মানুষের যে বিভিন্ন ধরনের জিন আছে না, মানুষ না মানে বিভিন্ন প্রাণীদের বিভিন্ন ধরনের জিন আছে। হ্যাঁ, তো আমাদের বই যেরকম একটা লাইব্রেরি থাকে, মানে কালেকশন থাকে, মানে তোমার প্রয়োজন হলে তুমি ওই নির্দিষ্ট জায়গায় গিয়ে ওটা নিয়ে আসবা, মানে একটা স্যাম্পল হিসেবে। তো এগুলো একটা লাইব্রেরি থাকে বিজ্ঞানীদের কাছে, তো লাইব্রেরি থেকে ওরা আর কি তোমার যেটা প্রয়োজন সেটাকে আর কি ওই ক্লোন করে, মানে একটার পর একটা বড় করে তৈরি করে আর কি। মানে ধরো লাইব্রেরিতে ধরো একটা বই থাকে, তাই না, 100টা তো বই থাকে না, কালেকশন হিসেবে তো ধরো একটা বই থাকে। তো ওই বইটাকে তুমি এখানে তোমার ওই লাইব্রেরি যে জিনটা প্রয়োজন ওটা আর কি ওই হিসেবে থাকে। তো এখন ওই যে বইটা ওরা লাইব্রেরির মধ্যে আছে ওইটা নেয়, ওটা নিয়ে ওরা যে পিসিআর পদ্ধতি আছে, পিসিআর পদ্ধতিতে ওরা অনেকগুলো ক্লোন তৈরি করে। তো ক্লোন অনেকটা তৈরি হয়ে গেল, ক্লোন যে একটা ওরা কী করে লাইব্রেরিতে আবার রেখে দেয়, বাকিগুলোকে ওরা ইউজ করে।
তো এখানে ওরা কমপ্লিমেন্টারি ডিএনএ লাইব্রেরি আছে, মানে এখানে আবার কমপ্লিমেন্টারি ডিএনএ, কমপ্লিমেন্টারি সিডিএনএ আর কি। তো সিডিএনএ হলো এমআরএনএ কমপ্লিমেন্টারি কপি, একটা এমআরএনএ, হ্যাঁ, একটা এমআরএনএ সুতা। তো ওটা তো ধরো এক মাথা থাকে, তো আমরা জানি ডিএনএ থাকে দুইটা মাথা, হ্যাঁ, উপরে আরেকটা থাকে। তো ওরা কী করে, এমআরএনএ উপরে যে আরেকটা আছে ওটা তৈরি করে নেয়, মানে করে তৈরি করে নেয়। তো ওই যে উপরে জিনিসটা থাকে এটাকে বলা হয় সিডিএনএ বা কমপ্লিমেন্টারি কপি বলা হয়। এটাকে লাইব্রেরিতে পাওয়া যায়, হ্যাঁ। তো এখন ডিএনএ হাইব্রিডাইজেশন প্রোব ব্যবহার করে লাইব্রেরি থেকে ক্লোন শনাক্ত করে, হ্যাঁ। প্রশ্ন করবে যে কোনটা লাইব্রেরি থেকে ক্লোন শনাক্ত করে কিসের মাধ্যমে, হচ্ছে ডিএনএ হাইব্রিডাইজেশন প্রোবের মাধ্যমে করলো। তারপর হচ্ছে ব্যবহার করে শনাক্ত করে পিসের মাধ্যমে সেই কাঙ্ক্ষিত সিকোয়েন্স খণ্ড বের করে আনা যাবে। বর্তমানে জিন মেশিন বা অটোমেটেড কেমিক্যাল সিনথেসিস অ্যাপারেটাস ACSI এটার মাধ্যমে আর কি ওরা ব্লাবলা এগুলো করতেছে। সূক্ষ্ম ছুরিকা এখানে হচ্ছে কি দেওয়া, এখানে হচ্ছে তোমার অনেক ধরনের রেস্ট্রিকশন এনজাইম আছে। তো রেস্ট্রিকশন এনজাইমের নাম দেওয়া আছে। তো এখানে দিবে যে 4 থেকে 6 জোড়া হিসেবে ওরা কাটে। এখন এই যে এখানে অনেক ধরনের রেস্ট্রিকশন এনজাইমের নাম দেওয়া আছে, এগুলো মুখস্থ রাখতে হবে। আরেকটা বিষয় হচ্ছে তোমার রেস্ট্রিকশন এনজাইমকে বায়োলজিক্যাল নাইফও বলা হয়, আবার আণবিক কাঁচিও বলা হয়, এটা মাথায় রাখতে হবে। কী টাইপের এনজাইম আছে, এটা হচ্ছে ধরো বাম হাত, হিন্দি মুভি, ধরো ইকোনমিক্সের ছাত্র হিন্দি মুভি দেখে, হ্যাঁ, বা তাহলে কী হবে, বাম হাতে তোমাকে আমলনামা দিবে, মুভি দেখা যাবে না। তারপর হচ্ছে MBO HPA2, এগুলো একটু মানে টেকনিক করে মনে রাখবা। মোবাইলে ধরো হাত পা গুটিয়ে, ধরো তুমি মোবাইলে হিন্দি মুভি দেখবা, ইকোনমিকের ছাত্র মোবাইলে বাম হাত দিয়ে দেখবে। তো HPA-টা এক্সট্রা হিসেবে মনে রাখবা। ইকোনমিকের ছাত্র মোবাইলে বাম হাত দিয়ে মুভি দেখবে, মানে হিন্দি মুভি দেখবে। তাইলে তো মানে HPA এটা একটু আলাদা করে মনে রাখবে, আর বাকিগুলো তো সিস্টেমে শিখাই দিলাম। তারপর হচ্ছে পোষক টিস্যু নির্বাচন কেমনি কী করবো, হিটশকের মাধ্যমে পরিবেশ সৃষ্টি করলে প্লাজমিড গ্রহণ করে। তারপর হচ্ছে মানে ক্যালসিয়াম সমৃদ্ধ করে, বিশেষ করে এগুলো করতেছে। তারপর হচ্ছে ইলেকট্রোপোরেশনের যে বিষয়টা, ইলেকট্রোপোরেশন হচ্ছে ডিএনএ অনুপ্রবেশের জন্য আধুনিক পদ্ধতি হচ্ছে এটা আর কি, ইলেকট্রোপোরেশন। আর হিট শক তো বুঝতে পারতেছো, মানে শক দিয়ে তোমার ওই ব্যাকটেরিয়া যে ভিতরে যে প্লাজমিড আছে, আসলে ব্যাকটেরিয়া না, আসলে তুমি বাইরে থেকে যে জিনিসটা ইনপুট করতে যাচ্ছ, মানে যে ডিএনএটা তুমি প্রবেশ করে মিক্স করতে যাচ্ছ, ওটা আসলে নিতে চায় না। তো ওরা শক মারতে হয়, শক মারলেও নেয়। সেখানে তোমার রিকম্বিনেন্ট ডিএনএ কাঙ্ক্ষিত যে বহন করছে কিনা, মানে তুমি ঢুকাইলা, শক দিলা, তোমার শিওর হইতে হবে না যে আসলে নিচ্ছে কিনা। শুধু এমনি ফালায় রাখে তারপর চাষ করলে নতুন তৈরি করার পর দেখবা যে কিছুই হয় নাই, কোনো ইনসুলিনই আসে না, তো লাভ হবে না। তো আসলে শনাক্ত করতে হবে, কীভাবে করবা, PCR পদ্ধতিতে করবা। PCR পদ্ধতিতে শনাক্ত করবা, অথবা ধরো ওই যে রেস্ট্রিকশন ডাইজেশনের মাধ্যমে করবা, তারপর জেনেটিক প্রোবের মাধ্যমে শনাক্ত করবা। এগুলোর মাধ্যমে তুমি বের করতে পারবা, PCR মাধ্যমে, রেজিস্ট্রেশন এটা জেনেটিক প্রোবের মাধ্যমে তুমি বের করতে পারবা যে আসলে এটা বহন করতেছে কিনা। তারপর হচ্ছে ইমপ্ল্যান্টটা পদ্ধতি ব্যবহার করে সরাসরি ট্রান্সজেনিক উদ্ভিদ তৈরি করেছে। ট্রান্সজেনিক উদ্ভিদ করার জন্য সরাসরি মাধ্যম কোনটা, এটা হচ্ছে ইমপ্ল্যান্টটা। তারপর হচ্ছে কী বলে এটাকে, আরবিডপসিস উদ্ভিদ বা সমুদ্রকে অ্যাগ্রোব্যাকটেরিয়াম সাসপেনশন ডুবিয়ে রেখে সহজে ট্রান্সজেনিক উদ্ভিদ তৈরি করে, কালচার দরকার পড়ে না। প্রত্যক্ষ ভৌতিক প্রক্রিয়া, এখানে হচ্ছে তোমার ওই কী পদ্ধতির মাধ্যমে ওই এই যে উপরে ব্যাকটেরিয়ার যে ছবিটা দেওয়া আছে, মানে এটার মধ্যে তুমি বাইরে থেকে ডিএনএ ইনপুট দিবা কী পদ্ধতির মাধ্যমে। একটু আগে বললাম যে হিট শক দেয়, বর্তমানে হচ্ছে ইলেকট্রোপোরেশনের মাধ্যমে দেয়। তো এখানে তুমি দেখতে পাবে যে কী পদ্ধতির মাধ্যমে আসলে বর্তমানে এগুলো করা হয়। একটা হচ্ছে মানে ফিজিক্যাল পদ্ধতি, মানে ফিজিক্যালি তুমি করবা। তো তুমি যখন কাউরে থ্রেড দিবা, সবার আগে কী করবা, মানে ধরো ব্যাকটেরিয়াটা তুমি থ্রেড দিচ্ছ যে আমি তোরে যে ডিএনএটা দিচ্ছি তুই এটাকে গ্রহণ কর, সে নিতে চাচ্ছে না, তুই কী করবি, তারা ইলেকট্রিক শক মারবি। তো ইলেকট্রিক শক মারলে সে তাও নিল না। মাইক্রো ইঞ্জেকশন আছে, মাইক্রো ইঞ্জেকশন দিলে তো মাইক্রো ইঞ্জেকশন ওটা দিলা, তো ওটা দিয়েও হয় নাই। তো কী করবা, ওটা দিয়ে সে মানতেছে না, তো ওটা গান শট মারবা, ধাম করে একটা মারবা, দেখবা। আর গান শট কিসের মাধ্যমে হয়, স্বর্ণের যে পাত আছে ওটার উপরে আর কি ডিএনএকে রেখে, তো ওটার মধ্যে গান শট করলে আর কি ও নিয়ে নেয়। তারপর হচ্ছে রাসায়নিক প্রক্রিয়ার মাধ্যমে কি, ক্যালসিয়াম ক্লোরাইড, ওই যে একটু আগে যেটা দেখালাম ক্যালসিয়াম ক্লোরাইড, এটা ড্রোবনে করবা, হ্যাঁ, হিটশক দিবা। তারপর হচ্ছে লাইপোজোম, সেটার মাধ্যমে করায়। ভেক্টর হচ্ছে দুটো জিনিস, অ্যাক্টোব্যাকটেরিয়াম টিমিফেশিয়াম, সেটার মধ্যে টিআই প্লাজমিড থাকে, একটু আগে বললাম। এটা হচ্ছে টিএমবি হচ্ছে এখানে একটা জিনিস আছে যে ট্রান্সফরমেশন, ট্রান্সডাকশন, হ্যাঁ, ট্রান্সফরমেশন হচ্ছে তোর ওই ব্যাকটেরিয়াতে বাইরে ডিএনএ প্রবেশ করানোকে বলে ট্রান্সফরমেশন। আর প্লাজমিডকে যখন প্রকৃত কোষে প্রবেশ করে, একটা হচ্ছে প্লাজমিডকে ব্যাকটেরিয়ার বাইরে, মানে ব্যাকটেরিয়ার সাথে সম্পর্কিত হলে সেটা ট্রান্সফরমেশন। আর যদি প্রকৃত কোষে ঢুকানো হয়, কারণ ব্যাকটেরিয়া তো প্রকৃত কোষ না, এটা হচ্ছে আদি কোষ, হ্যাঁ, তো প্রকৃত কোষে ঢুকানো ট্রান্সফেকশন হয়। এখন এখানে আসলো যে টিস্যু কালচার, রিকম্বিনেন্টের মধ্যে পার্থক্যটা পড়ে নিবা, গুরুত্বপূর্ণ জিনিস। এখানে দুটো জিনিস হচ্ছে যে টিস্যু কালচার কি,
টিস্যু কালচার হচ্ছে এখানে যে ভাইরাস আর রোগমুক্ত উদ্ভিদ সৃষ্টির জন্য ওরা ব্যবহৃত হয়, আর কাঙ্ক্ষিত বৈশিষ্ট্য সম্পন্ন উদ্ভিদ সৃষ্টিতে ব্যবহৃত হয়। এটা হচ্ছে ব্যবহৃত হয়, এটা হচ্ছে ভাইরাস রোগমুক্ত, এটা হচ্ছে কম জটিল, বেশি জটিল, ম্যানিপুলেশন হয় না, ম্যানিপুলেটেড হয়। হ্যাঁ, সমগুণ সম্পন্ন, বিনাগুণ সম্পন্ন। সমগুণ সম্পন্ন কারণ তো মানে আসলে এরকম মানে মিক্সচার করা হচ্ছে না, জাস্ট একটাকে নিয়ে মানে একটা উদ্ভিদ থেকে নিয়ে ওটা বড় করতেছে। তো রিকম্বিনেন্ট প্রজেক্ট হচ্ছে বিভিন্ন জিনিস মিক্স করা হচ্ছে, তাই ভিন্ন গুণ সম্পন্ন জিনিসপত্র পাওয়া যায়। এখন হচ্ছে জিন ক্লোনিং, ওই জিনিসটা যেটা বললাম যে ক্লোন শব্দের অর্থ হচ্ছে হুবহু প্রতিরূপ। একই জিনোটাইপ বিশিষ্ট একাধিক জীব এটাকে ক্লোন বলে। তো এখানে এত কিছু নাই। জিন ক্লোনিংয়ের জন্য জিনের উৎস এখানে 3টা উৎসের কথা দেওয়া আছে। মানে তুমি জিন ক্লোনিংয়ের জন্য জিনের উৎস করতে পারবা 3টা উৎস। একটা হচ্ছে র্যান্ডমলি তুমি জিন সিলেক্ট করবা, তখন থেকে পরবর্তীতে তুমি জিন লাইব্রেরির মাধ্যমে মানে তুমি কপি টপি মানে মিক্স সে ম্যাচ করে দেখবা মিলতেছে নাকি। কারণ জিনগুলো তো অনেক ছোটো, তো করা যায় না আর কি, বোঝা যায় না আসলে আমি সঠিকটা নিচ্ছি কিনা। র্যান্ডমলি নিবে, অথবা রিভার্স ট্রান্সক্রিপ্টের মাধ্যমে যেটা করতে চাও রিভার্স ট্রান্সক্রিপ্টের মাধ্যমে করবা। তারপর হচ্ছে গবেষণা করে অর্গানিক কেমিস্টগণ কর্তৃক বিশেষ প্রক্রিয়ায় তৈরিকৃত ডিএনএ খণ্ড। গবেষণা করে অর্গানিক কেমিস্টগণ কর্তৃক বিশেষ প্রক্রিয়ায় তৈরিকৃত ডিএনএ খণ্ড গবেষণা করে করবা। তারপর রিভার্স ট্রান্সক্রিপশনের মাধ্যমে করবা। একটা হচ্ছে পিসিআর এর মাধ্যমে বিনা র্যান্ডমলি করবা। তো পিসিআর কি জিনিস, সেটা হচ্ছে ক্যারিওমোলিস, মুলি মানুষ। এটা হচ্ছে পিসিআর জিনিসটা আবিষ্কার করছে। এটা হচ্ছে পলিমারেজ চেইন রিঅ্যাকশন বলা হয় পিসিআর, পলিমারেজ চেইন রিঅ্যাকশন। তো এখানে বলতেছে যে আসলে পিসিআর এর ক্ষেত্রে কী করবে। প্রথমে 90°C তাপমাত্রায় এটাকে একক সূত্রে পরিণত করা হয়। তারপর ওই যে 5 প্রাইম প্রান্তে প্রথমে 90°C তাপমাত্রাটা 1 সূত্র করবা। তারপর এটাকে 5 প্রাইম প্রান্তে প্রাইমার যুক্ত করবা। তা 12 থেকে 15-20 পর্যন্ত লম্বা থাকে সাধারণত। হ্যাঁ, একটা প্রাইমার, একটা আদর্শ প্রাইমার সাধারণত, সরি এখানে দেখানো হয় না, আবার বলি। দ্বিসূত্রক যে জিন আছে ওটাকে 90°C তাপমাত্রায় 1 সূত্রকে পরিণত করা হয়। 5 প্রাইম প্রান্তে পরে 5 প্রান্তে পরে প্রাইমার লাগানো হয়। তারপর হচ্ছে মানে এগুলো হচ্ছে মেনলি 12 থেকে 20 বেস লম্বা হয়ে থাকে। ডিএনএ পলিমারেজ তখন সম্পূর্ণ সূত্র তৈরি করে। তো এখানে আরেকটা হচ্ছে তোমার ওই যে মানে যে রেপ্লিকেটটা হচ্ছে না, ওই রেপ্লিকেটটার হার আগে ছিল 1000 বেস পার মিনিট। হ্যাঁ, কিন্তু বর্তমানে মিউটেশন পদ্ধতির মাধ্যমে এটাকে করা হয়েছে তোমার 1000 বেস পার সেকেন্ড। অনেক বেড়ে গেছে। রিপ্রোডাক্টিভ ক্লোনিং। তো রিপ্রোডাক্টিভ ক্লোনিংয়ের একটা উদাহরণ চাই ওরা, এটা হচ্ছে স্যারোগেট মাদার, মানে একটা ভেড়ার নাম আসে আর কি। রিপ্রোডাক্টিভ ক্লোনিংয়ের উদাহরণ কোনটি? উদাহরণ হচ্ছে তোমার এই যে ডলি নামক একটা ভেড়া, এটা হচ্ছে রিপ্রোডাক্টিভ, যেটাকে বলা হয় স্যারোগেট মাদার বলা হয়। তৃতীয় যে ভেড়াটা আসে এটা বলে স্যারোগেট মাদার। হ্যাঁ, এখন মানব ক্লোনও করতেছে। তারপর হচ্ছে তোমার আরডিএনএ এবং পিসিআর। রিকম্বিনেন্ট ডিএনএ আর এটা হচ্ছে পিসিআর। তো রিকম্বিনেন্ট যে ডিএনএ প্রযুক্তি, এটা আসলে বাইরে করা হয়, মানে বাইরে থেকে বুঝতে পারতেছো মানে দুইটা জিনিস তুমি একসাথে ম্যাচ করতেছো, একটা বাহিরের একটা হচ্ছে ভিতরের। তো ওইভাবে মনে রাখতে পারো, এটা হচ্ছে ইনভিউ মানে সরি ভিতরে আর কি। রিকম্বিনেন্ট ডিএনএ হচ্ছে ভিতরে, অভ্যন্তরে সংগঠিত হয়। তো মানে ফিউশনগুলো তো সাধারণত ভিতরে হয়, তাই না? তাই এটা হচ্ছে পিসিআর পদ্ধতি। পিসি হচ্ছে তোমার ওই বাইরে থেকে নিয়ে আসে। পিসিআর তো বাংলাদেশে, পিসি কি বাংলাদেশে তৈরি হয়? পিসি বাংলাদেশে তৈরি হয় না, এটা হচ্ছে বাইরের প্রোডাক্ট। তো এটা বাইরে থেকে নিয়ে আসে। আর এখানে কার কী ভূমিকা আছে এটা করবা। হচ্ছে উপকারী দ্রব্য উৎপাদন, নোবেল প্রোডাক্টস। এখানে এগুলো খুব আসে। হ্যাঁ, এগুলো ভালো করে পড়বা। যে ধরো তামাক গাছে হেপাটাইটিস বি ভ্যাকসিন উৎপাদন করতেছে, বলবে যে হেপাটাইটিস বি ভ্যাকসিন কোথায় তৈরি করতেছে? হেপাটাইটিস বি করতেছে কোথায়? তামাক গাছে। তামাক গাছে হেপাটাইটিস বি ভ্যাকসিন তৈরি করছে। তারপর হচ্ছে লবণাক্ত সহিষ্ণু, নিচে কোনটি লবণাক্ত সহিষ্ণু উদ্ভিদ? তো পিনাট দিয়ে করতে হবে। তারপর হচ্ছে তোমার ক্ষতিকর পোকা প্রতিরোধী জাত কোনটা? বিডি কটন। বিডি মানে হচ্ছে যে ব্যাসিলাস থুরিনজিয়েন্সিস, ব্যাসিলাস থুরিনজিয়েন্সিস যেখানে আসছে দেখো। আগাছা প্রতিরোধী জাত উৎপাদন, হার্বিসাইড রেজিস্ট্যান্স, যেটাকে গ্লাইফোসেট প্রতিরোধী সয়াবিন। এগুলো মনে রাখবেন যে কোনটি আগাছা প্রতিরোধী জাত। তুলা হচ্ছে আগাছা প্রতিরোধী, গ্লাইফোসেট প্রতিরোধী সয়াবিন, তারপর হচ্ছে বার্জিন, 5টা আগাছা, ব্লা ব্লা ব্লা, এগুলোকে মনে রাখো 5টা আগাছা। তারপর হচ্ছে কি বার্জিন, তুলা, তারপর হচ্ছে গ্লাইফোসেট হচ্ছে যে সার দেয় না, আগে কি হইতো সার দিলেও তো তো তোমার ফসলের ক্ষতি হতো। তো এখন ওরা নতুন জিনিস তৈরি করছে, হার্বিসাইড রেজিস্ট্যান্ট উদ্ভিদ প্রজাতি, সেটাকে বলা হচ্ছে তুলা ব্লা ব্লা, এগুলো আর কি। তো এগুলো আসলে ওই গ্লাইফোসেট দিয়ে আর কোনো ক্ষতি হয় না এদের। তারপর হচ্ছে ট্রান্সজেনিক উদ্ভিদ তো বুঝতে পারতেছো নতুন যে জিনিসটা তৈরি করতেছে। তো ব্যাসিলাস থুরিনজিয়েন্সিসের ব্যাকটেরিয়ার মধ্যে জিন থাকে, ওই জিনটা তুলা গাছের মধ্যে ঢুকাই দিচ্ছে। তো তুলা গাছও ওই ব্যাকটেরিয়ার মতো আসলে তোমার ওই
ক্ষতিকারক পোকা প্রতিরোধী জাতে পরিণত হয়ে গেছে। তো বর্তমানে তোমার আমেরিকায় 40% চাষকৃত 40% এবং 50% সয়াবিনের, মানে আমেরিকায় চাষকৃত যে তুল আছে না, ওই তুলা হচ্ছে 40% হচ্ছে, এবং তুলা 40% কি বলছে, বর্তমানে আমেরিকার চাষকৃত ভুট্টার 40%, তুলার 50%, সয়াবিনের 45%, ট্রান্সজেনিক উদ্ভিদ আসে না এরকম, তাও করে রাখা ভালো। আচ্ছা, ট্রান্সজেনিক যে সয়াবিন থাকে এটার মধ্যে কী কী থাকে, এটা প্রশ্ন আসে। ট্রান্সজেনিক সয়াবিনের মধ্যে কী থাকে? ট্রান্সজেনিক সয়াবিনের মধ্যে তোমার উচ্চ অলিক অ্যাসিড থাকবে, উচ্চ অলিক অ্যাসিড আর ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড থাকবে। এটা কোথায় থাকবে? সয়াবিনে থাকবে। অলিক অ্যাসিড থাকবে, ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড থাকবে। তোমার ট্রান্সজেনিক উদ্ভিদের মাধ্যমে আলোর বিলম্বিত ধসা, পেপার রিং স্পট, এগুলো প্রতিরোধী সার তৈরি করা হচ্ছে। যে গ্লাইফোসেটের মাধ্যমে, এই যে গ্লাইফোসেট যেটা বলছিলাম, গ্লাইফোসেট প্রতিরোধী সয়াবিন তেল। তো তোমার 76টা গাছের মধ্যে, 78টার মধ্যে 76টা গাছে এটার মাধ্যমে মেরে ফেলা যায়। আর কতটুকু আছে? অনেকগুলো আছে, একটু সময় নিয়ে শেষ করতে হবে আর কি।